মোমবাতি এবং গ্যাস লাইটার আমরা অনেকেই ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন যে মোমবাতির যে শিখাটা আমরা দেখি অর্থাৎ ক্যান্ডেল ফ্লেম, সেই মোমবাতির শিখার কোন অংশটি সবচেয়ে বেশি উষ্ণ? অর্থাৎ আমি বলতে চাইছি মোমবাতির শিখার উপরের দিক, নিচের দিক না মাঝের দিক, কোন অংশটা সবচেয়ে উষ্ণ? মোমবাতির যে মোম, সেই মোম আসলে কি? একটি মোমবাতির শিখার বিভিন্ন অংশগুলির উষ্ণতা কেমন হয় এবং সেখানে কি ঘটে এবং সেখানকার নামগুলি বা কী কী? কোনো বস্তুকে দহন করলে সেখান থেকে আগুন জ্বলে এবং আগুনের আমরা শিখা দেখতে পাই। এই আগুন এবং শিখা অর্থাৎ ফায়ার এবং ফ্লেম, এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটাই বা কী? সত্যি কথা বলতে কি, একটি মোমবাতির শিখা স্টেবল কম্বাশন মেকানিজমের খুব সুন্দর একটি উদাহরণ। এর মধ্যে যেমন সুন্দর ফিজিক্স আছে, তেমনি কেমিস্ট্রিও আছে। চলুন আজকের ভিডিওতে আমরা একটি মোমবাতির শিখা সম্পর্কে সব কিছু জানবো। ভিডিও এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞানের নতুন কোনো বিষয় নিয়ে জানতে আগ্রহী হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব নেক্সট এপিসোড কোনো একটা পর্বে সেই বিষয়টি নিয়ে ভিডিও নিয়ে আসার। প্রথমেই বলি, মোমবাতির যে মোম সেটি আসলে কি? মোম হলো এক ধরনের হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে হচ্ছে এমন এক ধরনের জৈব যৌগ যার মধ্যে হাইড্রোজেন এবং কার্বন তো থাকেই, তার সঙ্গে আরও কিছু মৌল থাকতে পারে। মূলত হাইড্রোজেন এবং কার্বন থাকে। আমরা যে গ্যাস লাইটারে গ্যাস ব্যবহার করি তার মধ্যে বিউটেন থাকে, সেই বিউটেনও আসলে হাইড্রোজেন এবং কার্বনের নিয়ে তৈরি একটি হাইড্রোকার্বন। এছাড়া আমরা যে রান্নার গ্যাস ব্যবহার করি, সেই রান্নার গ্যাসও আসলে বিউটেন এবং তার সঙ্গে সামান্য কিছু অন্য ধরনের গ্যাসও মিক্সচার হিসাবে থাকে। তো মূলত মোমবাতি বা যে কোনো জ্বালানি, তার প্রধান উপাদান হচ্ছে কোনো একটি হাইড্রোকার্বন এবং সেই হাইড্রোকার্বনটি কঠিন আকারে মোমের মধ্যে থাকে এবং সেটাতে যখন আমরা আগুন ধরাই, মোমবাতির ভিতরে যে সুতোটা থাকে, যে কটন উইকটা থাকে, সেই উইকটাতে প্রথমে প্রজ্বলন হয় এবং তার ফলে পার্শ্ববর্তী যে মোমগুলো থাকে সেগুলো প্রথমে জ্বলনাঙ্কে পৌঁছায়, অর্থাৎ ইগনিশন পয়েন্টে একটা পৌঁছায়। মোটামুটি 100 ডিগ্রির তাপমাত্রা পেলেই সেটা ইগনিশন পয়েন্টে পৌঁছায় এবং সেখান থেকে মোমগুলি একটু তরলীকৃত হয়। তারপর সেই তরল মোম থেকে বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্প যখন জ্বলতে থাকে সেখান থেকে আমাদের দৃশ্যমান অঞ্চলে অর্থাৎ ভিজিবল স্পেকট্রামে আলো নিঃসরণ করতে থাকে এবং সেই আলোর জন্য আমরা একটা হলুদ বর্ণের শিখা আমরা দেখতে পাই। একটা মোমবাতির শিখার বিভিন্ন অংশের উষ্ণতা কিন্তু বিভিন্ন ধরনের হয়। প্রথমেই আপনারা লক্ষ্য করবেন, মোমবাতির যে সুতোটা থাকে অর্থাৎ যেটাতে আমরা আগুন ধরাই, সেই উইকের সংলগ্ন অঞ্চলটি কিন্তু কালো মতো, অর্থাৎ ওখানে প্রাথমিকভাবে মোম থেকে কার্বন পার্টিকেলসগুলো বেরিয়ে আসে এবং তারা খুব একটা বেশি উষ্ণতায় থাকে না, সেজন্য দৃশ্যমান অঞ্চলে আলো বিকিরণ করে না। সেজন্য দেখবেন যে সুতোর নিকটবর্তী অঞ্চলগুলো কিন্তু কালো মতো আছে। কার্বন এবং হাইড্রোজেন পার্টিকেলগুলো বেরিয়ে আসার পর বাতাসের অক্সিজেনের সঙ্গে কম্বাশন রিয়াকশান করে, অক্সিজেনের সঙ্গে কার্বন মিশে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে এবং অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন মিশে জল তৈরি করে, কিন্তু সেই জল জলীয় বাষ্প বা ভেপারের আকারে উপর দিকে উঠতে থাকে এবং বাতাসে মিশে যায়। একটা মোমবাতির শিখায় মোমের দহনের ফলে যে সম্পূর্ণ শক্তি তৈরি হয়, অর্থাৎ টোটাল যে এনার্জি তৈরি হয়, তার মাত্র 1/4 পার্ট ভিজিবল লাইট হিসাবে আমরা কিন্তু দেখতে পাই। একটা মোমবাতির শিখার মূলত 4টি অংশ থাকে। প্রথম অংশটি হলো সুতোর চারপাশে যে কালো অন্ধকারাচ্ছন্ন অঞ্চল, তার উপরে একটা বিস্তৃত অংশ থাকে, সেটা দেখবেন নীলচে রঙের হয় অর্থাৎ ব্লু কালারের হয়। এই অংশটি নীল রঙ হওয়ার কারণ হলো এই অংশটি অক্সিজেন রিচ হয়, অর্থাৎ বাতাসের অক্সিজেন খুব ভালোভাবে এখানে দহন প্রক্রিয়ায় সাহায্য করে, সেই জন্য এই অংশটি নীলচে রঙের হয়। যে কোনো একটা শিখা আপনারা গ্যাস বার্নার জ্বালাবার সময় খেয়াল করবেন, যদি হলুদ রঙের শিখা হয় তাহলে কিন্তু সেটা ভালো দহন হচ্ছে না, অর্থাৎ তাপ উৎপন্ন ভালো হচ্ছে না এবং দেখবেন হাঁড়ি বা কড়াইয়ের তলায় কালি পড়তে থাকে। আর যদি নীলচে রঙের শিখায় গ্যাস বার্নার জ্বলতে থাকে তাহলে কিন্তু দেখবেন খুব ভালো তাপ উৎপন্ন হয়, অর্থাৎ এখানে সম্পূর্ণ দহন হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। আর হলুদ রঙের দহন হলে জানবেন অসম্পূর্ণ দহন হচ্ছে এবং সেখানে কালি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। দুটো অংশ আমরা এখন পর্যন্ত জানলাম, একটি হচ্ছে কালো রঙের একটি অঞ্চল সুতোর চারপাশে এবং দ্বিতীয় হচ্ছে তার উপর একটা নীলচে রঙের বিস্তৃত অঞ্চল। এর উপরে যে অঞ্চলটি থাকে একটু উপরের দিকটা হলুদ অংশ মতো হয়, এই অংশের উষ্ণতা 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয় এবং এই হলুদ অংশটাই মোমবাতির মূলত শিখাটাকে তৈরি করে এবং বেশিরভাগ অংশই কিন্তু এই হলুদ অংশটাই আমরা চোখে দেখতে পাই। এই হলুদের উপরে আরেকটি অঞ্চল থাকে, যেটা হচ্ছে বাইরের দিকে একটি পাতলা নীল রঙের আস্তরণ থাকে। মনে রাখবেন, মোমবাতির এটি হচ্ছে সবচেয়ে উষ্ণ অংশ। এই অংশের উষ্ণতা প্রায় 1400 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়, অর্থাৎ মোমবাতির সবচেয়ে উষ্ণ অঞ্চল হচ্ছে
একেবারে উপরে প্রায় অদৃশ্য বা হালকা নীলচে রঙের একটি অঞ্চল, যেখানটা হচ্ছে মোমবাতির সবচেয়ে উষ্ণ অঞ্চল। আপনারা যখন মোমবাতির শিখা বা গ্যাস লাইটারের শিখায় একটা ধূপ ধরাবার চেষ্টা করেন, তখন দেখবেন যে শিখার মধ্যে ধূপটাকে যদি আমরা প্রবেশ করিয়ে দিই, তাহলে যত সহজে না জ্বলছে, আমরা যদি শিখার উপরের দিকে অংশে আমরা ধূপটাকে ধরাবার চেষ্টা করি, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সেই ধূপটা ধরে যায়। আরেকটি কারণ আছে উপরের দিকের অংশ উষ্ণ হওয়া, তার কারণ হচ্ছে যে পরিচলন যে স্রোত তৈরি হয় বাতাসের মধ্যে, আমরা জানি উষ্ণ বায়ু উপর দিকে সবসময় উঠে যায়, তা পরিচলন স্রোতের জন্য সেই জন্য মোমবাতির শিখার সবচেয়ে উপরের অংশ কিন্তু প্রচণ্ড উত্তপ্ত হয়। আপনারা অনেক সময় লক্ষ্য করেছেন যে মোমবাতির শিখা যখন সবেমাত্র জ্বালানো হয় তখন কিন্তু ফ্লেমটা স্টেবল হয় না। অর্থাৎ অনেক মোমবাতির শিখা ঠিকভাবে জ্বলবার জন্য বা একটা স্টেবল কম্বাসন হওয়ার জন্য, স্টেবল ফ্লেম তৈরি হওয়ার জন্য দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে অক্সিজেন সাপ্লাই, আর সেকেন্ড হচ্ছে যে ফিউয়েল, অর্থাৎ এখানে হচ্ছে গলিত মোম ভেপার আকারে তারপর প্রজ্বলনে অংশগ্রহণ করে সেই ফুয়েল সাপ্লাইটা। এই দুটোর মধ্যে যদি একটা কম হয় তাহলে শিখা কিন্তু কখনো স্টেবল হয় না। যদি অতিরিক্ত অক্সিজেন সাপ্লাই হতে থাকে তাহলে কিন্তু শিখাটি ব্লোয়িং করতে থাকে, অর্থাৎ ফ্লেয়ার তৈরি করে। আর যদি ফুয়েল সাপ্লাই কম হয় সেক্ষেত্রে শিখাটি দপদপ করতে থাকে, অর্থাৎ একবার নিভতে যাচ্ছে এবং জ্বলে উঠছে, এভাবে চলতে থাকে। হেরিকেনের শিখায় এই দপদপ করা বা ফ্লেয়ার তৈরি হওয়ার ব্যাপারটা কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করেছেন কখনো। একটা মোমবাতির শিখার আকার মূলত নিচের দিকটা রাউন্ড হয় এবং উপরের দিকটা ছুঁচলো মতো হয়। এর কারণ হচ্ছে ওই যে বললাম পরিচলন স্রোত তৈরি করে এবং সেই পরিচলন স্রোতটা উপরের দিকে শিখাটাকে তুলে নিয়ে যায়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে কোনো একটা গ্যাসীয় বস্তু তার শেপ সাইজ, অর্থাৎ সেটা লম্বাটে হবে না গোল হবে, অর্থাৎ সেটা হাই হবে না লো হবে, সেটা ডিপেন্ড করে আর্থের গ্র্যাভিটির ওপর। যদি এমন হতো যে গ্র্যাভিটি লেস এরকম একটা সিচুয়েশনে বা মাইক্রো গ্র্যাভিটিতে, অর্থাৎ মহাকাশ স্টেশনে, স্পেস স্টেশনের মধ্যে যদি একটা ক্যান্ডেল ফ্লেমকে জ্বালানো হয় তার শেপ সাইজটা কেমন হতো, নাসা এই ব্যাপারে পরীক্ষা করে যেটা দেখেছে সেটা হচ্ছে মাইক্রো গ্র্যাভিটির মধ্যে একটা ক্যান্ডেল ফ্লেম কিন্তু রাউন্ড শেপড হয়, যেটা আমাদের এখানে মূলত নিচের দিকটা রাউন্ড শেপড হলেও উপরের দিকটা ছুঁচালো আকৃতির হয়। শেষে একটা জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে আমরা বলি আগুন এবং শিখা, এবং একসঙ্গেও বলে থাকি বাংলায় অগ্নিশিখা। তো আগুন এবং শিখা কি একই জিনিস? যখন কোনো একটা জ্বালানি বা ফুয়েল সেটাকে প্রজ্বলন করা হয়, অর্থাৎ দহন করা হয় অক্সিজেনের উপস্থিতিতে বায়ুমণ্ডলের মধ্যে যেটা প্রেজেন্ট আছে, তো সেটাকে আমরা আগুন বলি। কিন্তু আগুন আসলে কি? আগুন হচ্ছে সেই ফুয়েলটা বার্ন হওয়ার ফলে কিছু গ্যাসিয়াস পার্টিকেলস তৈরি হয়। সেই পার্টিকেলসগুলো এতই উত্তপ্ত অবস্থায় থাকে যে তাদের মধ্যে যে পরমাণুর যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান আছে তারা হায়ার অরবিটে চলে যায় এনার্জি গেইন করে। সেখান থেকে যখন লোয়ার অরবিটে জাম্প করে নেমে আসে তখন রেডিয়েশন করে। এই রেডিয়েশন যদি ভিজিবল রেঞ্জে হয়, অর্থাৎ আমাদের যে দৃশ্যমান বর্ণালী, মানুষের চোখ মোটামুটি 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম পর্যন্ত, অর্থাৎ বেগুনি রং থেকে লাল রং পর্যন্ত এই অঞ্চলটা দেখতে পাই আমরা। তার নিচে ইনফ্রারেড বা উপরে আলট্রাভায়োলেট এই রিজনগুলো আমরা আর দেখতে পাই না। এই ভিজিবল রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আমরা কিন্তু সেই গ্যাসটাকে আমরা প্রজ্বলিত হতে দেখব, অর্থাৎ গ্লোয়িং দেখব। এই গ্লোয়িং গ্যাস পার্টিকেলস যেগুলো থাকে সেটাকেই আমরা শিখা বা ফ্লেম বলি। একটা সাধারণ মোমবাতির শিখার মধ্যে কী পরিমাণ ফিজিক্স এবং কেমিস্ট্রি লুকিয়ে আছে তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। বিজ্ঞানীদের চিরকাল এই ক্যান্ডেল ফ্লেম আকর্ষণ করে এসেছে। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে সর্বপ্রথম তিনি এই ক্যান্ডেল ফ্লেম সম্পর্কে বিস্তারিত রিসার্চ পেপারে তিনি পরপর এই বিষয়গুলোকে ব্যাখ্যা করতে থাকেন এবং ক্যান্ডেল ফ্লেম থিওরি বলে একটা নতুন থিওরিরও তিনি উদ্ভাবন করেন।